দর্শক, ঈদ এগিয়ে আসছে, একদিন পরেই ঈদ। আজকে সৌদি আরবে চাঁদ দেখা গেছে। যেহেতু শুক্রবারে সৌদি আরবে ঈদ হবে, সেহেতু শনিবারে আমাদের দেশে ঈদ হবে। এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে। চাঁদ দেখার ব্যাপারগুলো লাগে না বাংলাদেশের ট্র্যাডিশন অনুযায়ী। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচণ্ড ট্রলও হয়। সৌদি আরব আকাশে চাঁদ দেখে আর আমরা সৌদি আরবের দিকে তাকিয়ে থাকি যে ওরা কি ঘোষণা করলো। সেই ব্যাপারগুলো আমরা জানি, কিন্তু আলোচনার মূল ব্যাপারগুলো সেটা না। ঈদ আসছে, ঈদ চলে আসছে। ঈদ যখন চলে আসছে তখন ঈদে আওয়ামী লীগের জন্য, যাদের সরকার পতন হয়েছিল 2024-এর 5 আগস্ট, তাদের জন্য একটা খারাপ খবর অপেক্ষা করছে। বিএনপি ক্ষমতায় আসার পরে তারা আশায় বুক বেঁধেছিল যে আওয়ামী লীগ তারা রাজনীতিতে খুব দ্রুত ফিরবে, তাদের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। বিভিন্ন জায়গায় নির্বাচনের পরের দিন থেকেই অফিস খোলার, আওয়ামী লীগের অফিস খোলার ব্যাপারগুলো আমরা দেখেছিলাম। দু একটা জায়গায় বিচ্ছিন্নভাবে মবের ঘটনাও আমরা দেখেছি। কিন্তু নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের যে বক্তব্য পাওয়া গেছে, সেই বক্তব্য আওয়ামী লীগের জন্য সুখকর বক্তব্য না। তাহলে কি আওয়ামী লীগকে অনেক দিন অপেক্ষা করতে হবে তাদের রাজনীতির ওপরে যে নিষেধাজ্ঞা জারি করা আছে সেই ব্যাপারটা তুলে নেওয়ার জন্য? চলুন একটু জেনে দেখি মির্জা ফখরুল কি বললেন, কি বোঝাতে চাইলেন, আওয়ামী লীগের জন্য কি অপেক্ষা করছে। থাকবেন দর্শক। বলছিলাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী, তিনি আজকে যে মন্তব্যটা করেছেন আওয়ামী লীগ সম্পর্কে, সেই মন্তব্যটা যদি আমলে নেওয়া যায় তাহলে ব্যাপারটা এরকম হতেই পারে কিংবা ভাবা যেতেই পারে যে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা উঠছে না। তাকে নিয়ে চ্যানেল 71 একটা খবর প্রকাশ করেছে। চ্যানেল 71-এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগ নিয়ে কথা বলেছেন। চ্যানেল 71-এর সংবাদের শিরোনামটা, ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলবে না সরকার। মির্জা ফখরুল আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলবে না, এই খবরটা আওয়ামী লীগের জন্য খুবই খারাপ খবর। যারা কিনা আশায় বুক বেঁধেছিল নির্বাচনের পরে যে তারা কামব্যাক করছে, খুব সহসাই তারা ফিরছে, কিন্তু সেরকমটা হয়তোবা হতে যাচ্ছে না। বিএনপি সরকার কি প্রফেসর ইউনূসের দেখানো পথেই তাহলে হাঁটবে? আমরা যেটা বলেছিলাম যে সংসদ অধিবেশন শুরু হলো মার্চের 12 তারিখে, এক মাসের মধ্যে ইউনূস সরকারের যে ব্যাপারগুলো, জারি করা অধ্যাদেশ এবং আইনগুলো, সেগুলো সংসদে পাশ না হলে সেগুলো অটোমেটিক অকার্যকর হয়ে যাবে। সেই পথে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার ব্যাপারটা সংসদে পাশ হবে না। না হওয়ার ফলে এপ্রিলের 12 তারিখ নাগাদ কিংবা 11 তারিখ নাগাদ আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা উঠে যাবে অটোমেটিকলি, এই ধারণাটাই করা হচ্ছিল। কিন্তু মির্জা ফখরুলের আজকের এই কথাতে অন্যরকমটা মনে হতেও পারে। তিনি কি বললেন ছোট্ট করে একটু ভিডিওতে আপনারা দেখে আসলে ব্যাপারটা আরো পরিষ্কার হতে পারবেন। দেখে আসুন। আওয়ামী লীগ এখন যেহেতু আপনার কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ আছে, বন্ধ থাকবে। এই যে তিনি কথাটা বললেন যে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা আছে, এই তারা বাদ দিয়ে অন্য যারা আছে তারা ফাংশন করবে, তাদের উপরে নিষেধাজ্ঞা থাকবে, এই বক্তব্যটা, কিন্তু বক্তব্যটা একেবারে ক্লিয়ার, কংক্রিট না যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সরকার তুলে নেবে না। গণমাধ্যম শিরোনাম করেছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সরকার তুলে নেবে না, কিন্তু মির্জা ফখরুলের যে ভাষ্য আমরা শুনেছি এবং আপনারাও আংশিক দেখলেন, সেখানে আমার ব্যক্তিগতভাবে মনে হয়নি যে তিনি কংক্রিটলি বলছেন আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না। তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে রাজনীতিতে সবার অধিকার থাকতে হবে, সবাই কাজ করতে পারবে, সবার স্বাধীনতা থাকতে হবে, এটা সবার গণতান্ত্রিক অধিকার, সবাই রাজনীতি করবে, যে যার মতো করে কর্মকাণ্ড করবে, এই কথাগুলো তিনি বলেছেন। তিনি সাথে বলেছেন যে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা আছে, সেই নিষেধাজ্ঞা থাকবে, অন্য যারা ফ্রি আছে তারা তাদের মতো করে গণতান্ত্রিক চর্চা করবে, এই কথাটা বলেছেন। এই কথাতেই গণমাধ্যম মোটামুটি ধরে নিয়েছে যে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা আছে, সেটা থাকবে, তারা বাদ দিয়ে যারা আছে তারা গণতান্ত্রিক পরিবেশে কাজ করবে। এই কথাটাই প্রমাণ করে যে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা বিএনপি সরকার তুলে নেবে না। এটা ধরে নেওয়া যেতে পারে, মির্জা ফখরুলের এই বক্তব্যটা ধরে নেওয়া যেতে পারে। কিন্তু আমরা প্রফেসর ইউনূস সরকারের আমলে 1.5 বছরে মির্জা ফখরুলের যত কথা শুনেছি, সেই কথার ইতিহাসের দিকে যদি যাই, আমি ইতিহাস পুনরাবৃত্তি করতে চাই না, আপনাদের সেই ইতিহাসগুলো নিশ্চয়ই মনে আছে। বিভিন্ন সময় যে বিভিন্ন বক্তব্যগুলো তিনি দিয়েছিলেন, অনেক বিতর্কের জন্ম দিয়েছেন তিনি, এবং তার বেশিরভাগ কথাই খুব একটা কার্যকর হয়নি, বরং বিএনপির
কথা সেটাকেই মনে হয়েছে যেটা সালাউদ্দিন আহমেদ বলছেন। কয়েকদিন আগে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত হবে এই বিষয়েও মির্জা ফখরুল যে কথা বললেন সেই কথাকে একদিনের মধ্যে সালাউদ্দিন আহমেদ উল্টে দিলেন, অর্থাৎ পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত হবে না সেই কথাটা বললেন। তার মানে মির্জা ফখরুল ইসলামের কথা, বিএনপির কথা, এটা ধরে নেওয়া যাওয়ার কোনো বাস্তবতা অন্তত প্রফেসর ইউনূস সরকারের 1.5 বছরে আমরা দেখিনি। সুতরাং সেখান থেকে একটা ধারণা নেওয়া যেতে পারে যে মির্জা ফখরুল ইসলামের কথা বিএনপির কথা নাও হতে পারে, কিন্তু তিনি তার কথার মধ্যে যেটা বোঝানোর চেষ্টা করলেন সেটাকে আমার একটা গতানুগতিক কথা মনে হয়েছে। সেটাকে কংক্রিটলি বিএনপির সিদ্ধান্ত তিনি বলছেন কিংবা তার মনোভাব তিনি বলছেন সেটা না। একটা কথা বলতে গেলে সেই কথার ফ্লোতে অনেক কথা আসে, অনেক কিছু বলতে হয়, সেরকম ফ্লোতে তিনি ওই কথাটা হয়তো বলেছেন। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বিএনপি তাদের নিজেদের স্বার্থেই, নিজেদের রাজনীতির স্বার্থেই এবং তাদের যারা এখন বিরোধী দল রয়েছে তাদেরকে একা মোকাবেলা করা তাদের পক্ষে অনেক বেশি অসম্ভব হবে এই ধারণাটা তাদের আছে বলেই বিএনপি আওয়ামী লীগের প্রত্যাবর্তনটা করাতে চাইবে, কারণ মাঠে যদি আওয়ামী লীগ থাকে তাহলে জামাতের দাপট, এনসিপির দাপট অনেক কমে যাবে। এটা বাস্তবতা, এটা সবাই বোঝে এবং সেটা বিএনপি যেমন বোঝে, আওয়ামী লীগও বোঝে, জামাত এনসিপিও বোঝে। জামাত এনসিপির নেতাকর্মীদের মুখে এরকম বক্তব্য আমরা অলরেডি শুনেছি। সুতরাং এটাকে আমি বিএনপির কথা হিসেবে নিচ্ছি না আপাতত। তবুও যেহেতু বিএনপির মহাসচিব এটা বলছেন সেহেতু এই কথাটাকে ফেলে দেয়া যায় না। দর্শক, আপনার কাছে কি মনে হয় ঈদের একদিন আগে যে কথাটা, যে মন্তব্যটা ছুড়ে দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেটা আওয়ামী লীগের জন্য কি বড় রকমের দুঃসংবাদ, নাকি এটা শুধুই তার একটা কৌশলের কথা কিংবা কথার পৃষ্ঠে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয় সেরকমই কথা? বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম ৭১ টিভিতে রাজাকার শাবক মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার একটা বক্তব্যের ছোট্ট অংশ দেখেন। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলবে না সরকার, মির্জা ফখরুল। কেমন লাগতেছে আপনাদের এখন? ভালো লাগতেছে? কাদের লাগতেছে? বাংলাদেশ আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থক, নীতি নির্ধারণী মহল যারা ভেবেছিলেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে আপনাদেরকে দুহাত ভরে দেবে, কেমন দিয়েছে? খুব ভালো লাগছে। আমার একজন প্রিয় লেখক, তার একটা লেখা আমি আপনাদেরকে পড়ে শোনাবো। এই লেখার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সম্পূর্ণ পরিস্থিতি, বর্তমান প্রেক্ষাপট সবকিছু একদম চমৎকার ভাবে তুলে ধরা হয়েছে। যদি বলি শেখ হাসিনার নির্দেশ মানছে না আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা, তবে নিশ্চয়ই গেল সব গেল বলে একদল লোক টেনে ফুরে আসবে। তবে অস্বীকার করলেও এটাই বাস্তব। সরকারের পতনের পর যে সকল আওয়ামী লীগ নেতা বিদেশ, বিশেষ করে ভারত গমন করেছিলেন তাদের অনেকেই অন্য দেশে পাড়ি জমিয়েছেন। অনেকেই আছে সে ধান্দায়, মানে অন্য দেশে চলে যাওয়ার। আন্দোলন করে ক্ষমতায় আসার চিন্তা বাদ দিয়ে তারা সিদ্ধান্ত নিয়ে বসেছেন দল কোনোদিন ক্ষমতায় ফিরলে তবেই তারা দেশে ফিরবেন। তারা নিজের চোখে দেখেছেন এমন অনেক বিএনপি নেতাকে যারা বিয়ে করে ইউরোপ গিয়ে আগস্ট পরবর্তীতে দেশে ফিরে দাবি করেছেন ১.৫ যুগ ২ যুগ পর দেশে ফিরলাম। আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ হরেক রকম লীগের একটা বড় নেতাকে দেখান যে কিনা দেশে ফিরেছে। এরা ফিরলে দেশে থাকা নেতা কর্মীরা দলের প্রতি চূড়ান্ত নিবেদনের প্রকাশ ঘটাতো। এটা সত্য কথা। যুবলীগের চেয়ারম্যান পরশকে শেখ হাসিনা যদি বলেন দেশে ফিরতে, সে কি আদৌ ফিরবে? নিখিলকে, যুবলীগের সাধারণ সম্পাদক, তাকে যদি বলা হয় দেশে ফিরতে, সে কি আদৌ ফিরবে? হাসান মাহমুদকে যদি বলা হয় দেশে ফিরতে, সে কি ফিরবে? বাহাউদ্দিন নাসিমকে যদি বলা হয় দেশে ফিরতে, সে কি ফিরবে? তাপসকে বললো ফিরবে না, তন্ময়কে বললো ফিরবে না। নাদেলকে যদি বলেন সে কি দেশে ফিরবে? আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেটের যে মেয়র ছিল, তাকে যদি দেশে ফিরতে বলা হয় সে কি ফিরবে? নাসিরউদ্দিন খানকে যদি বলা হয় দেশে ফিরতে, সে কি ফিরবে? বিধান রঞ্জিতকে যদি বলা হয় দেশে ফিরতে, তারা কি ফিরবে? আজাদকে যদি বলা হয় দেশে ফিরতে, তারা কি ফিরবে? এরা কেউ এখন দেশে ফিরবে না। ফিরবে তখনই যখন লুটপাট করার পথ খুলে যাবে। তাদের লুটপাট আর সন্ত্রাসের রামরাজত্ব আমরা তো দেখেছি অনেকদিন।
কথা কিন্তু আমার না, আমার প্রিয় লেখক তিনি বলেছেন। এখানে যদিও সিলেটের অনেকের নাম বললাম, এই নামগুলোর জায়গায় আপনি আপনার এলাকার নেতাদের নাম প্রতিস্থাপন করে এরপর পরে দেখবেন ওরাও ফিরতে চাইছে না। অর্থাৎ তিনি লেখক সিলেটের মানুষ, সেজন্য তিনি সিলেটের নেতাদের নাম বলেছেন। এখন সিলেটের বাইরে যারা আছেন তাদের কথা আপনারা ভাবেন, আপনারা যে আসনে বসবাস করেন সেই আসনে নেতাদের চরিত্র তুলে ধরার চেষ্টা করেন কিংবা মনের মধ্যে কল্পনা করেন, তাহলে বুঝে যাবেন যে তারা আদৌ ফিরবে কি ফিরবে না। 12 ফেব্রুয়ারির নির্বাচন দেখে বলছি, দেশের অর্ধেকের কাছাকাছি ভোটার এখনো আওয়ামী লীগের একার, মানে অর্ধেক ভোটার আওয়ামী লীগকে সমর্থন করে, তবে দল নেই, তাই এই ভোট থাকার কোনো মূল্য নেই। এই দলের সবাই মুখে নেত্রীর প্রতি আনুগত্য প্রকাশ করে, কিন্তু ত্যাগ শিকারের প্রসঙ্গ আসলে তখন কাপড় উদলাইয়া দেখায় দাউদ একজিমা আর ফুট খাওজানি। এটা ছিল আমার সেই প্রিয় লেখকের স্ট্যাটাস ফেসবুকে। এই স্ট্যাটাসকে ভিত্তি করে আমি কয়েকটা কথা আপনাদেরকে বলি। বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতা নীতি নির্ধারণী মহল আছেন, যারা গত 15 বছর রুটি হালুয়া খেয়ে পায়েস খেয়ে একদম পেটে চর্বি বাড়িয়েছেন, তারা খুব ভালোভাবে জানে যে বাংলাদেশের শেখ হাসিনা ছাড়া, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের শেখ হাসিনা ছাড়া তারা সম্পূর্ণরূপে অপ্রাসঙ্গিক। এবং আওয়ামী লীগের তৃণমূলের এক শ্রেণীর নেতাকর্মীরা এদেরকে দেখতে পারে না, নাম শুনতে পারে না, সুতরাং তারা 1 পয়সা ইনভেস্ট করবে না, বিনিয়োগ করবে না, কারণ এই বিনিয়োগটা সম্পূর্ণরূপে বৃথা যাবে। তারা শুধুমাত্র তাদের গৃহপালিত যারা নেতাকর্মী আছে তাদেরকে বিনিয়োগ করতেছে, তাদের উপর খোঁজ খবর রাখতেছে, কারণ তারা তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তেলবাজি চামচামি করে কিছুটা হলেও প্রাসঙ্গিক করে রেখেছে, এটাই মূল বিষয়। আর শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে না পারলে কিংবা তিনি না গেলে এই বদমাশরা একটাও, নট এ সিঙ্গেল ম্যান তারা বাংলাদেশে প্রবেশ করবে, আমি আপনাদেরকে লিখে দিলাম। কারণ তারা খুব ভালো করে জানে শেখ হাসিনা ছাড়া এরা এক একটা ইঁদুরের বাচ্চা, এদের ওইটুক সক্ষমতাই নাই শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে প্রবেশ করতে। যদি এক যুগে 100-200 নীতি নির্ধারণী মহলের যারা আছেন তারা যদি বাংলাদেশে প্রবেশ করতেন, হতো জেল, ফাঁসি তো হতো না। কেন যাচ্ছেন না? 15 বছর এসি রুমের বাতাস, রুটি হালুয়া, এসি গাড়ি, সুন্দরী সুন্দরী নারী, এদের সাথে থাইকা এখন তো ভাই রাজপথে এই বয়সে গিয়ে লড়াই সংগ্রাম করা, রক্ত ঝরানো, এই সক্ষমতা থাকলেও তারা যাবে না, কারণ শরীরের মধ্যে একটা ভাব আছে, এই ভাব তারা বের করতে পারবে না। যারা ভেবেছিলেন বিএনপিকে ভোট দেওয়ার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক পথ খুলে যাবে, স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবে, তাদের সেই ভাবনা এখনো আছে। মির্জা ফখরুল বলে দিয়েছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠাবে না। এই একই কথা আমি আরো 2 মাস পূর্ব থেকে বলতেছি। মির্জা ফখরুলরা যখন ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় আসার পর বলবে এই সিদ্ধান্ত, অর্থাৎ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার, আমরা এই সিদ্ধান্তের সাথে একমত প্রকাশ করেছিলাম, কিন্তু এই সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য করিনি কিংবা এই সিদ্ধান্ত নিতে আমরা কোনো প্রকার চাপ দেয়নি কিংবা এই সিদ্ধান্ত আমরা নিইনি, সুতরাং এই সিদ্ধান্ত আমরা পুনর্বহাল রাখবো, এই সিদ্ধান্ত আমরা এখান থেকে সরে আসতে পারি না, এই নিষিদ্ধ করা কিংবা স্থগিত করা সেটা আমরা করিনি। তখন আপনার কি জবাব থাকবে? এই মুহূর্তে বিএনপি বলতেছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তারা উঠাবে না। এখন আওয়ামী লীগের কি করার থাকবে, কি বলার থাকবে? আছে আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহল, জুনিয়র মিড লেভেলের যারা বিএনপির সাথে ব্যবসা বাণিজ্য করতেছেন, বিএনপির টাকায় চলতেছেন, তাদের উদ্দেশ্যে বলি, আপনাদের এই ব্যবসা বেশি দিন কিন্তু থাকবে না, সব এক্সপোজ করা হবে, এরপর সেই ব্যবসা আপনাদেরকে লাটে তুলে দেওয়া হবে। এটা আমরা করবো না, এটা বিএনপি করবে, খোদ জামাত করবে, আপনারা অপেক্ষা করেন। শেখ হাসিনার অবর্তমানে তিনি যদি দেশে ফিরতে না পারেন, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি অনেকটাই ধ্বংসের পথে পা বাড়াবে। এটাই সত্য, এটাই বাস্তব। আশা করি বুঝতে পেরেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের যারা হাইকমান্ড দাবি করেন তারা অনেক ভালো আছে, মরে যাচ্ছে তৃণমূল, কষ্টে আছে তৃণমূল, না খেয়ে আছে তৃণমূল, সুতরাং এই তৃণমূল আরো কষ্টের দিকে আগাক, তাদের তাতে কি যায় আসে।